ভাই আমারে যদি বলে কালকে জামাত, ওই যে আমি বলছিলাম কলা গাছ মার্কায় 16 নম্বর আসনে দাঁড়াবো, 15 আমি নম্বর। কমরেড সাহেব যদি আমার কাছে মার্কাতে আমি জানি ডাসা ফেল করবো, তারপরেও দাঁড়াবো। রোকেয়া ভাব যদি বলে আসেন ইলেকশন করি, তাও পারবো, পাশ করে ফেল করি। কিন্তু জামাত যদি আমরা বলে পাশ করেন ফেল করেন আপনারা, আমরা একটা মন্ত্রিত্ব দিব, আমি তো ওদিক ফিরেও তাকাবো না। ধরে নেন যে আমার সাথে রোকেয়া আপার সাথে তীব্র বিরোধ, ধরে নেন জমিনে ঝগড়া আছে, ধরে নেন আমার বাড়ির জমি সে দখল করছে, ধরে নেন কমরেড রুবেল আমার জমি দখল করছে, আমি কি তাই বলে কি মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে আমি রাজাকার আলবদদের সাথে কর্নেল অলির মতো, তারপরে জামাতি মেজর আক্তার জানাতে যেতে পারবো? এটি কি সম্ভব? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালো না। ধরেন আমাকে কমরেড রুবেল বললো এই লোক আগে বাম রাজনীতি করছে, এরা আর মুক্তি ভবনের সামনে যেন আমি না দেখি, তোমরা আসতে দিবা না। তারপরেও তো আমি তার উপরে রাগ করে আমি কি যেতে পারি জামাতের পক্ষে? এটা সম্ভব? কর্নেল অলিকে আজকে দেখলাম চেল চেলাইয়া জামাতের মঞ্চে আবার বলতে জামাতের মিটিং এ ঐক্যবদ্ধ হলো। কিছুদিন আগে শুনছি যখন বিএনপিরা তাকে থাপড়াইয়া উস্টাইয়া বিএনপি থেকে বাইর করে দিল, কত তার পক্ষে আমরা, এই কমরেড রুবেল ভাই ছিল, তার পক্ষে আমরা কত কথা বলছি, এই বিএনপি এটা ভুল কাজ করলো, এটা ঠিক না, একজন সিনিয়র সামরিক ব্যক্তি, একজন বয়স্ক, তারপরে একজন মুক্তিযোদ্ধা, তার গায়ে হাত, কত না আফসোস করেছি আমরা, তাই না কমরেড রুবেল ভাই? আমি ঠিক বলছি কিনা যতদূর মনে পড়ে, আমরা কত আফসোস করেছি বিএনপি কাজটা ভালো করে নাই। কিন্তু ফলাফল কি দেখলাম? হচ্ছে এই কর্নেল অলি 2 দিন পরেই দেখলাম আবার বিএনপিতে। উনি বলেছিলেন আই ফর আই, আমার মনে আছে স্পষ্ট, কমরেড এটা তো আপনার মনে থাকার কথা। উনি যখন বিএনপি থেকে উষ্টা খায় আসলে বললেন আই ফর আই, কি ব্লাড ফর ব্লাড, টিথ ফর টিথ, এইভাবে বোধহয় বলেছিল বাক্যটা ইংরেজিতে। আর্মি অফিসার আবার ইংরেজি বেশি বলে, মানে তারা কতটুকু ইংরেজি জানে ইট ডাজন্ট ম্যাটার, তারা কিন্তু ইংরেজি বেশি বলে। আমি জানি যে তারা কিন্তু কমরেড রুবেলের চাইতে, অধ্যাপক আতিক আরো চাইতে, এমনকি আমিও যে কম জানি, আমার চাইতে খুব বেশি ইংরেজি তারা জানে, তারপর তারা দেখবেন রাগ উঠলে ইংরেজি বলে। আমি বুঝলাম না কর্নেল ইংরেজি বলে কেন গেল না, তাই আমি বিশ্বাস করতেছি না তিনি জামাতে গেছেন। যাই হোক, এখনো বিশ্বাস করতে চাই না এই কর্নেল অলি আহমেদ। না, উনি জামাতে যান নাই, জামাতের সাথে জোট করছেন যদি ইলেকশনে জিতে যায়, ওইভাবে দেখেন না, বলেন। বিষয়টা এরকম যে আদা খাই নাই আদার ঝোল খাইলাম। ভাই আমারে যদি বলে কালকে জামাত, ওই যে আমি বলছিলাম কলা গাছ মার্কায় 16 নম্বর আসনে দাঁড়াবো, 15 আমি নম্বর। কমরেড সাহেব যদি আমার কাছে মার্কাতে আমি জানি ডাসা ফেল করবো, তারপরেও দাঁড়াবো। রোকেয়া ভাব যদি বলে আসেন ইলেকশন করি, তাও পারবো, পাশ করে ফেল করি। কিন্তু জামাত যদি আমরা বলে পাশ করেন ফেল করেন আপনারা, আমরা একটা মন্ত্রিত্ব দিব, আমি তো ওদিক ফিরেও তাকাবো না। কর্নেল অলি সাহেব উনি এত বড় একজন মুক্তিযোদ্ধা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে, দুর্ভাগ্যজনক যে আমার 14 গোষ্ঠীর মধ্যে মুক্তিযোদ্ধা নাই, তারপর তো আমাকে তো জামাতের সাথে নিতে পারবে না। কর্নেল অলি মুক্তিযোদ্ধা কিভাবে গেল, আবার তিনি একজন স্বাধীনতার ঘোষককে তিনি মুক্তিযোদ্ধা বানিয়েছেন, এটা আমার কথা না, এটা খোদ কর্নেল অলি বলেছেন। তখন তিনি ক্যাপ্টেন, রাইট? তিনি বলছেন জিয়া রহমান চলে গিয়েছিল, আহ, কি মেজর জিয়া যাচ্ছিলেন মাল খালাস করতে, কি যেন বন্দরটার নাম ভুলে গেছি, সোয়াত, সোয়াতের জাহাজে সোয়াত। মাল, এটা আমার কথা না। এটা কিন্তু আমাকে রোকেয়া প্রাসি বলেন না, এটা কিন্তু আমাকে মঞ্জুরুল হাসান খান আমার কমরেড বলেন নাই, এটা আমাকে, এটা খোদ স্বাধীনতা 71 বইয়েতে লেখা বয়ান হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর, এবং এখনো 2 জন জীবিত। আজ 1999 সালে ওই বই পড়েছি, আজ পর্যন্ত কর্নেল অলি সেই বইয়ের প্রতিবাদ করে নাই, বরং তিনি সেই কথা সাফাই গেছেন যে ওইটাই সঠিক। মেজর জিয়াকে তিনি মুক্তিযোদ্ধা বানাইছেন, তিনি নিজে বলছেন, এই তো আপনি দেখেন 3-4 মাস আগে বলছে যে মেজর জিয়াকে তিনি মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন। নিজে মুক্তিযোদ্ধা মেজর জিয়ার মতো তাদের ভাষায় স্বাধীনতার ঘোষক এত বড় নেতা বানানোর পরে তিনি জামাতের সাথে জোট, কি সুন্দর! এই জন্যই তুমি গিয়ে আমি গিয়ে রাজাকার রাজাকার স্লোগান তাদের পক্ষে দেওয়া সম্ভব। কমরেড রুবেল তো এই স্লোগান দিল না, তিনিও আওয়ামী লীগের সমালোচনা করেছেন, এখনো করেন। তিনি তো এই স্লোগান দেন না, কেন দেন না? অবশ্য লাল বদররা দিছে, ঠিক আছে, লাল নীল বদররা দিছে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, ওই যারা আছে চিঙ্কুবাম তারা দিয়েছে, আমি তো তাকে দেখলাম না স্লোগান দিতে। আমি চ্যালেঞ্জ করতে পারি, তার গলায় যদি ছুরি ধরে তারপরেও তিনি বলবেন না কমরেড রুবেল যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, আমি বিশ্বাস করি না, করতে চাইও না, সম্ভব না। তাহলে এরা কেন বললো? তাহলে শেখ হাসিনা যেটা বলেছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের তখনকার প্রাইম মিনিস্টার, আইন অনুযায়ী তিনি এখনো প্রাইম মিনিস্টার, এটা আমার কথা না, আমি কিন্তু বলি না, এটা কে বলছে জানেন? চরমনায়ের পীর। রবীন্দ্রকে আবার বলা না, চরমনায়ের পীর বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রাইম মিনিস্টার। এই কথা আমি বললে, এই কথা রোকেয়া ফ্রান্সি বললে, রোকেয়া আবার বানাবো আওয়ামী লীগের দোষর, তিনি আওয়ামী লীগের নেত্রী। কমরেড সাহেব যদি বলেন তাকেও বলবে আওয়ামী লীগের দোষর, আতিক স্যারও যদি বলেন তারও বলবে আওয়ামী লীগের দোষর, আর আমারও তো বলবেই। ঠিক আছে, কিন্তু এটা বলছে চরমনায়ের পীর, এই জন্য রেফারেন্স দিলাম। পীর সাহেব বলছে তো, আমি তো জিন্দা পীর, দাড়ি ছাড়া পীর, চরমনায়ের পীর দাড়িওয়ালা টুপিওয়ালা পীর, আমার মতো বড় চুল নাই। তিনি বলেছেন যে আইন অনুযায়ী এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তো এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই জন্য বললাম তার ভাষায়, আমি রোকে আপার ভাষায় বললাম না। তাহলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললেন
যে আমি কি রাজাকারের নাতিপুতিদের জন্য কি অন্যায়টা বলেছিলেন? এটাকে কত সুন্দর রং মাইরা আমাদের মতি কাকা, সাবেক কমরেড, ৬,০০০ টাকা বেতনের কমরেড, ঠিক আছে, আজকে তিনি ৬,০০০ কোটি টাকার মালিক, বছরে ১২ বার আমেরিকায় যান। আমি বুঝতে পারি নাই কমরেড রুবেলের চাইতে আমি তার পরিবার সম্পর্কে বেশি কিছু বললে আর বলবো প্রশংসা করতেছি, তার মানুষও বলবে শিখাই দিছে, কিন্তু তা না। কমরেড রুবেলের পরিবারের যে সামর্থ্য ছিল, ওই ৬,০০০ টাকা বেতনের যে কমরেড, তখনও কমরেড রুবেলের পরিবার আমেরিকা আসা যাওয়া করতো। কমরেড রুবেল কয়বার যায় আমেরিকাতে, কিন্তু আমার ৬,০০০ টাকা বেতনের কমরেড মতি আলু তিনি দেখেন যায় আর আসে বছরে ১০ বার, নাকি কমপক্ষে ৬ বার যায়, তার ছেলে আমেরিকা করে। তো এই হচ্ছে যে ডালমে কুস্ত কালা হয়। $29 মিলিয়ন তো আপনারা এখন দেখেন, এই $1 মিলিয়ন আগেও ছিল। তাই ৬,০০০ টাকা বেতনের কমরেড মতি কাকা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তো এটা ঘটবে, কিছু করার নাই। এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান যারা দিয়েছে, তারা কিন্তু এখন সেই রাজাকারেরা তার আব্বাদের কাছে ফিরে যাচ্ছে। শুনলাম দুষ্ট লোকেরা বলতেছে যে এনসিপির অর্ধেক চলে যাচ্ছে বিএনপিতে, অর্ধেক চলে যাচ্ছে জামাতে, আর যারা এর মাঝখানে যদি সিটে ফোটা কিছু থাকে তারা যে কোথায় যাবে এটা আমরা জানি না। এটা হয়তো সম্ভবত আবার ছাত্রলীগের কাছে হেলমেট বাহিনী তো ফিরে আসতে পারে। আবার আপনারা নিয়েন, কি করবেন বলেন, মাপসাপ করে দিয়েন, কি করার আছে এদের। যাই হোক, এখন ঘটনা হইলো যে এই তুমি কে আমি কে রাজাকার রাজাকার যারা স্লোগান দিয়েছিল, তারা যে আসলেই রাজাকার তা প্রমাণিত হয়ে গেছে। আমরা দেখলাম না, শুধু শুনলাম না, একেবারে চাক্ষুষ আমরা দেখলাম তারা নিজেরাই। এখন আচ্ছা, আমার একটা প্রশ্ন এবার আপনার কাছে বিপুল ভাই, এডিটর সাহেব, আপনার কাছে। আমরা যখন বললাম যে এরা কোনো নেতা না, এরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ওই যে যাযাবরে পড়েছে, যাযাবর বই, যাযাবরের যে লেখাতে পড়েছিলাম, বলছে যে আমার তো ডাক্তার সাহেব, আমার তো সর্দি হয়েছে, হোমিও ডাক্তারখানা গেছে, যে আমার তো সর্দি হয়েছে, ওষুধ দেন। বলছে যে তাকের উপরে ওষুধ আছে, খাইলে 1 সপ্তাহে ভালো হবে, না খাইলে 7 দিনে। তো এটা তখন বুঝি নাই, যখন এটা পড়ছি তখন বুঝি নাই, বুঝার দেমাগিস তখন ছিল না, কম বয়সে পড়েছিলাম। তো পরে বুঝলাম যে এটা খাইলে 7 দিনে ভালো হয়, না খেলে ওই 1 সপ্তাহে ভালো হবে। তো ইনফ্লুয়েঞ্জা যখন, কারণ ওটা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা এমনি ভালো হয়ে যাবে, ওষুধ খাইলেও না খেলেও। এই যে যারা ক্ষমতা, যারা এখন রাজনীতি করলো বড় বড়, যে হাতি বলেন, তারপরে কি আমার ভাবির ছেলে কালাপাড়া বলেন, বা আমিও কালা, আবার আমার জন্য মাইন্ড না করে তারা, আবার বলেন না যে আমি কালার শেমিং করলাম বা কালার বর্ণবাদ, না, আমি নিজেও কালা। তো এই যে আমার ভাবির পোলারা যে এত লম্বা লম্বা কথা বললো, তাদের দল কিয়ামত পর্যন্ত টিকবে, আওয়ামী লীগ 100 বছরেও আসবে না, বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে। ওই যে রাজাকারের দেশ পত্রিকার মাহমুদুর রহমান বলেছে তুরস্কের নাগরিক, আজকে কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমি তখনও বলেছি এই লোকটা তুরস্কের নাগরিক, আপনারা তো বিশ্বাস করেন নাই। তার পাসপোর্ট এখন চান তো জিজ্ঞেস করেন তো, সে তুরস্কের নাগরিক হয়ে বাংলাদেশের পত্রিকা সম্পাদক কি করে হয়? তিনি কি করে বিএনপির চেয়ারপারসনের কি যেন পদে ছিলেন, আমার মনে নাই এখন, এই মাহমুদুর রহমান, উপদেষ্টা মানে ওই যে সাংবাদিক মাহমুদুর রহমানের কথা, উপদেষ্টা উপদেষ্টা উপদেশ দেখেন, একটা তুরস্কের নাগরিক। আপনি তো জানেন যে তুরস্ক, দুবাই, আর একটা দেশের নাম ভুলে গেছি, এই 3 দেশে আপনি কোনো টাকা বিনিয়োগ করলে প্রশ্ন করে না তারা, শুধু টাকাটা বিনিয়োগ করবেন, আপনার সাথে সাথে নাগরিক, মানে 5 মিনিটের ব্যাপার। অনেকটা ব্যাগে করে টাকা নিয়ে গেলেও প্রশ্ন করে না যে টাকা কোত্থেকে আসলো। ওই 3 দেশের প্রশ্ন, একটা দুবাই, তুরস্ক, আর একটা দেশের নাম ভুলে গেছি। কোন আপনাকে সব জায়গায় শোনান, ইন্ডিয়াতে যদি আপনি এই যে বলেন আওয়ামী লীগের সব ইন্ডিয়া চলে গেছে, আমি চ্যালেঞ্জ করলাম, আওয়ামী লীগের একটা লোক যদি ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে পারে, আমি আমার হাতের কবজি কাটে তাদের দিয়ে দিব। সম্ভবই না। তাহলে আপনি ব্যাংক যদি না বানায়, অ্যাকাউন্ট না, টাকা কোথায় রাখবেন? আপনি কি নিজের টাকা রুকে বা কমরেড রুবেল বা আমি কি টাকা নিয়ে আরেক বাড়িতে রাখবো? এত বোকা হয়েছে বাংলাদেশের মানুষ, এত বোকা না তো তারা। এটা তো ইন্ডিয়া তো সুইস ব্যাংক না। ও মনে হয়েছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডও জিজ্ঞেস করেন আপনি ব্যাংকে টাকা রাখলে, ওরা নাম মাত্র লেখে আয়ের উৎস কি। একটা লোক, আমি মনে করেন 200 কোটি টাকা নিয়ে গেলাম, আমি আয়ের উৎস লিখতে যাবো, ওটা ডট ডট লেখা আছে, আবার অপশন লিখবেন আয়ের উৎস বাংলাদেশ থেকে দুর্নীতি করে আনছি, এই তো আয়ের উৎস। হ্যাঁ, ওরা জানে, ওরা যখনই জানে বাংলাদেশ তখনই বুঝে দুর্নীতি করে আসছে, এটা তারা জানে। নইলে মতি ভাইয়ের, নইলে মতি কাকার সুইজারল্যান্ড অ্যাকাউন্ট কিভাবে থাকে, এই মাহমুদুর রহমানের সুইজারল্যান্ড অ্যাকাউন্ট কিভাবে থাকে? না, আমার এমনিতে একটা, ফরিদ ভাই, বাংলাদেশের সাংবাদিকদের বেতন কাঠামো, আচ্ছা বিপুল, আপনি তো সাংবাদিকতা করেন, বেতন কাঠামো কত? এত বেতন কাঠামো তো ওয়েস্ট বোর্ড অনুযায়ী তো বেতন কাঠামো আছেই। একজন সম্পাদক 20 লাখ টাকা বেতন পেতে পারেন, মালিক যদি সন্তুষ্ট হয়, কিন্তু ওয়েস্ট বোর্ডে তার 20 লাখ টাকা নাই। কিন্তু ওয়েস্ট বোর্ডে তো একটা নির্ধারিত আছেই। ভাই, মালিককে সন্তুষ্ট, এই প্রশ্নটা তো খুব অবজেকশনেবল হয়ে গেল।
না, মালিক যদি সন্তুষ্ট হন তাহলে তো আমি বেতন মালিক না সন্তুষ্ট এই বিপুল, কারণে আপনি এটা খুব না একটা আপনি obsessionable বুঝার চেষ্টা word। করুন। মালিক সন্তুষ্ট বলতে এই করতে বলছি, আমি যদি প্রতিষ্ঠানকে দাঁড় করাইতে পারি মালিক বলবো এইতে বিপুলই তো তাহলে সলিড লোক। সব সব মহিলা ভাই ভাই দেখেন সাংবাদিকে প্রশ্ন করছেন, এই যে দেখেন পক্ষ নিয়ে নিছে, আর বলে আওয়ামী লীগ পক্ষপাতিত্ব করে, কমরেড কমরেড পক্ষপাতিত্ব করে, এই দেখেন আচ্ছা, সাংবাদিকের পক্ষে চলে গেছে। একেবারে দেখতে পাচ্ছেন আমি ইউনুসের আমি ইউনুসের বাতি যায়নি, ইনিও আমি ইউনুসের বাতি আমি না। যাই হোক, আমি এখন 1 মিনিট আচ্ছা, আমি আমি আপনাকে একটু প্রশ্ন করি এই সুযোগে, এরপরে যাব আবার রুবেল সাহেবের কাছে। আমরা শেষ করতে হবে 11:15 মধ্যে, আশা করি শেষ করব। যেটা হচ্ছে যে ওই যে আপনার জাতীয় বাতিজি না বাবির ছেলে বাবির মেয়ে, এরা যে পদত্যাগ এই যে পদত্যাগ করলেন তারা, আরেকজন দেখলাম ওই যে অস্ট্রেলিয়া ঘুরে টুরে এখন দৌলত কি শব্দ হচ্ছে, এই দৌলতপুর কুষ্টিয়ার দৌলতপুর, তাই তো? দৌলতপুর তো কুষ্টিয়ার দৌলতপুর তো এটা, এই কুষ্টিয়া 1 আসন, এই আসনে তিনি আজকে নমিনেশন কিনেছেন এবং তিনি বলেছেন যে আমি তো এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেন বললেন বুঝলাম না। এনসিপির সাথে সম্পর্ক নাই বলছে, ওটা আমার গাল ফোলা পেট ফোলা ওই যে সান্ডা মাহফুজ, আমার ভাবির বড় ভাবির পোলা আর কি, সে বলেছে আজকে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই, বিএনপিও এখনো ইয়ানাপসি করতেছে। বাতিজাদের রাজনীতি শখ মিটে গেছে, এই জন্যই বলে পুরান চাইলে ভাতে পারে। কমরেড রুবেল 35 বছর যাবত 30 বছর যাবত আমি কমরেড রুবেল গেছি রাজনীতি, মানে আমি তাকে চিনি রাজনীতিবিদ এসে 30 বছর যাবত, তার আগে তাই রাজনীতি করে। তিনি রাজনীতিবিদ হইলেন না, আমার ভাবির পোলা সান্ডা মাহফুজ, তার চিনলামই না, গালটা ছিল এরকম, 3 দিনে হয়ে গেল গাল ফোলা। কিন্তু জুনায়েদ সাকি রাজনীতিবিদ হয়ে গেছে, নমিনেশন পেয়ে গেছে। জুনায়েদ সাকি এই দিলেন তো, এই যে আপনি আরেক প্রসঙ্গে গেলেন, এটা পরে আসি। আমার এটা বলতে দিতে হবে, শুনেন আবার, জুনায়েদ সাকি কি করছে জানেন, এবার কমরেডদের একটু ধরি। ইউনুস গিয়ে তারেক রহমানের বেইচা খাইছে, তারেক রহমানের বেইচা খাইছে, 18 মাস ক্ষমতায় থাকলো। আর আমাদের কমরেড রুবেল, মানে আমি নাম ব্যক্তি বললাম, মানে অন্য বললে আবার গালাগালি করতে, এই কমরেড রুবেলদের বিক্রি করে খায় সাকি জুনায়েদ সাকি হয়েছে। এই কমরেড রুবেলটা যদি তার স্পেস না দিত, ওরা চিন্তকেরা, কিন্তু এই বদমাইশ সাক্ষাৎকারে এসে বলছে সে তো বাম রাজনীতি কোনোদিন করে নাই। আমার হাসি লাগছে সেদিন, এরে চিনাইলো, এরে আব্বা ডাক শিখাইলো, হাঁটা শিখাইলো, চলা শিখাইলো, মিডিয়াতে আসা শিখাইলো বামপন্থীরা। মানে বামে সিগন্যাল দিয়ে অনেকটা ওই যে বাংলাদেশের মূর্খ ড্রাইভার গুলো আছে না, বামে সিগন্যাল দিয়ে ডাইনে চলে যায়, এইভাবে চলে গেছে, পা উন্মাদ হয়ে গেছে একটা এমপি হওয়ার জন্য। কিন্তু ওটা মান্না ভাই বুঝতেছে, আওয়ামী লীগের মতো বড় দল ছাইরে দিয়া মনে করছিল যে চায়ের ঘাটের পানি খায় এবার তো এমপি হবো। ওই যে দেখেন 700 কোটি টাকা যিনি ঋণ খেলাপি তাকে নমিনেশন দিয়েছে, তার নমিনেশন বাতিল হয় নাই ঋণ খেলাপির দায়ে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মাত্র 35 কোটি নাকি 40 কোটি, তারটা বাতিল হয়ে গেছে। কারণ কি জানেন, দুইটা, 1 নম্বর তার গায়ে আওয়ামী লীগের গন্ধ, 2 নম্বর পুরনো বাম রাজনীতির গন্ধ। এটা তো জামাতারা মেনে নিবে না। আপনারা যারা বাম রাজনীতি করেন প্রগ্রেসিভ, আমি তাদের অনুরোধ করে বলবো, আপনারা যতই জামাতকে ভালোবাসেন, জামাত আপনাকে ভালোবাসবে না, প্রশ্নই আসে না। তার প্রমাণ সর্বশেষ মাহমুদুর রহমান মান্না ভাই, যাকে আমি যুক্ত ঢাকার মেয়র হবে বলে আমি আমার ভোটার ঢাকাতে এখনো রেখে দিয়েছিলাম। যাক, সেটা অন্য বিষয়, এক লং স্টোরি। আমি ওই যে আপনার ভাবির ফুলার যেটা বললেন যে পদত্যাগ করতেছে কেন, শুনেন 1 মিনিট বলি। আর আপনি বলছেন না, কয় ধরছস, কয় ধরছি, কয় ছাড়ছস, কয় ধরি নাই। তা আমার ভাতিজাদের ঘটনা এই বুঝছেন, ডাক্তার জামাল ওই যে আপনারা হেসে দিছে, ডাক্তার জামাল করে আপনার 2 ডাক্তার বাতিজি যে পদত্যাগ করলো, এদের কি হবে? এক ডাক্তার 2 ডাক্তার বাতিজি কইছে যে, একজন কইছে যে আমি যে আপনারা যে আমাকে ফান্ড দিছেন, এটা যদি চান আপনারা আমি ফেরত দিব, কিন্তু ফেরত দিতে হইলে আবার আমার একটা ফর্ম ফিল আপ করতে হবে। আবার নেওয়ার সময় কিন্তু বলে নাই যে ফর্ম ফিল আপ করে দিতে হবে। আবার আরেক বাতিজি উনি বলছেন যে আমি আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিব, আর আমি ইলেকশনও করব না। আবার আপনার আরেক বাতিজি নওগাঁ থেকে বলছেন না আমি আর নাই এনসিপির সাথে, ইলেকশনও করব না। সেসব বাতিজিরা ওই যে বললাম, ওই যে জামাল ফিরে গল্প, ধরছস, ধরছি, ছাত্র তো ধরেই নাই। তো এরা তো অন্যের ভাঙা কুলা হিসেবে কাজ করছে, এরা তো বুঝতে পারে নাই, এরা তো নাদান। শুনেন, 35 বছর 40 বছর যাবত রাজনীতি করার পরেও কমরেড রুবেলের বাংলাদেশের সবাই চিনল না। মানে ডোন্ট মাইন্ড প্লিজ, মানে তারে ঢাকার বাইরে চিনানো খুব কঠিন। উনার বাড়ি যে জামালপুর নাকি এটা জানেই না, যে উনার আত্মীয় স্বজনের বাড়ি জামালপুর জানেই না। আর এই যে আমার যারা ফারা সারা হাদি পাদি কি কি যে নাম, এদের বাপের নাম নিজের লাগায়, নিজের নাম
দাদার নাম লাগায়, নাতির নাম লাগায়। এদের পুরো বাংলাদেশ তো দূরের কথা, ডক্টর ইউনূস সিনার মধ্যে লাগায় আমেরিকায় ঘুরে, আরেকজন বুকে লাগায় চান্দে যায়, কেউ আসমানে যায়, কারো দেখলাম যে বিমান থেকে লাফ দিয়ে পড়ে সেনাবাহিনী পোশাক পরে। শুনেন, এইভাবেই এদের বানানো হয়েছে, যেভাবে বানানো হয়েছে ওইভাবেই নেমে গেছে। তারা আসছিল হাওয়াই মুঠে হয়ে, তারা ওইরকম হাওয়াই মুঠে হয়ে চলে গেছে। ওই কমরেড রুবেলারাই থাকবে, রোকেয়া প্রাচীই থাকবে, যারা রাজনীতিবিদ তারাই রাজনীতি করবে। এগুলো যারা আসছিল ঝড় তুফানে অনেক কিছু, আম পড়ার সাথে সাথে গাছের পাতাও পড়ে, কই থেকে দূর থেকে উড়ে আসছে পাশের পাতা হিসেবে, তো আবার পাশে শুকনা পাতা। মনে রাখবেন, সব পাতাতে কিন্তু সার হয়, একটা পাতাতে সার হয় না, সেটা হলো বাঁশ গাছের পাতা। এই পাতা যদি পানিতে পড়লো বিপদ, এই পাতা কিন্তু মাটিতে পড়লো বিপদ। মানে শুকনা পাতা, কাঁচাটা না, শুকনাটা বললে। এরা হইলো শুকনা কাঁচা, শুকনা বাঁশের পাতা, এদের দিয়ে কিছুই হবে না। এদের যারা ব্যবহার করার তারা কাজ করে, তাতে কাজ শেষ হয়েছে। এখন তারেক রহমান আসছে, এটা হওয়ার কারণ কি জানেন? তারেক রহমান আসার পরে বুঝতে পারছে যে অনেকেরই তো ভাতে মারা যাবে, এগুলো তারা বুঝে পেয়েছে। এখন রাস্তা, আমি বলেছিলাম যে তারেক রহমানও যদি বাংলাদেশে আসে এবং বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করে, অনেক লোক বেকার হয়ে যাবে। শুরু হয়ে গেছে এবং হবে। পলিটিশিয়ানদের কাছে পলিটিক্স আসবে, মধ্যে থেকে একটু ঘুরে আসলো আর কি, দেখে আসলো বাংলাদেশের জনগণ দেশটার ক্ষতি করে আসলো আর কি। একেবারে ক্ষতি না, এরও ক্ষতি সঙ্গে করছে না। সঙ্গে তখন আসবো আবার আপনার কাছে।